নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ রায়চৌধুরী অ্যাডভোকেট। আমার ইউটিউব চ্যানেল ল কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটা আমি 19শে এপ্রিল আপলোড করেছিলাম। সেখানে আমি এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897 নিয়ে কথা বলেছিলাম। তখনই আমার ইচ্ছা ছিল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটা নিয়েও কথা বলতে। তার কারণ হচ্ছে যে বর্তমান যে সময় চলছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে ফর কোভিড-19। সেখানে এই দুটো অ্যাক্টই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897 অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। কিন্তু আগের ভিডিওতে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট নিয়ে কথা বলতে পারিনি। তার কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, আপনারা বোর হয়ে যেতেন। সেই জন্য আরেকটা ভিডিও আমি আপলোড করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। দেখুন, এখন যে সিচুয়েশন চলছে করোনা ভাইরাসের জন্য, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, মহামারী সারা দেশ জুড়ে, বলা যায় সারা পৃথিবী জুড়ে, সেখানে আমাদের ভারতবর্ষের যে মহামারী অবস্থা সেটাকে সামাল দেওয়ার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এটা তৈরি হয়েছিল। 2005 সালে এই আইনটা তৈরি হয়েছিল যে এই ধরনের করোনা ভাইরাস যেরকম মহামারী সিচুয়েশন তৈরি করেছে, এরকম কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য এই আইনটি তৈরি হয়েছিল। মোটামুটি মাঝারি বহরের আইন এটা। 79 সেকশনস রয়েছে। তো পুরোটা তো বলা আপনাদের পক্ষে সম্ভব নয়, পুরোটা জানার ইনফ্যাক্ট আপনাদের কোনো দরকারও নেই। তাই যে যে প্রভিশনসগুলো দরকার আছে আপনাদের, আমার মনে হয় একটু জেনে রাখা দরকার, সেগুলো সম্পর্কেই বলবো। খুব ছোট করে বলবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ডিজাস্টার মানেটা কি। কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে ডিজাস্টারকে ম্যানেজ করার জন্য এই আইনটা তৈরি হয়েছে। তো সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ কল্ড ডিজাস্টার। দেখুন, আইনে যেটা বলা আছে, প্রত্যেকটা আইনের প্রথমে একটা ডেফিনেশন থাকে, ডেফিনেশন ক্লজ থাকে একটা। সেই ডেফিনেশন ক্লজে বিভিন্ন শব্দের, বিভিন্ন টার্মের সংজ্ঞা দেওয়া থাকে, বলা থাকে। তো ডিজাস্টারটা কি আমি একটু আইনের পরিভাষাতে আপনাদেরকে আগে বলি, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ডিজাস্টার মিনস এ ক্যাটাস্ট্রফি, mishap, calamity or grave occurrence in any area arising from natural or man-made causes or by accident or negligence, which results in substantial loss of life or human suffering or damage to and destruction of property or damage to or degradation of environment and is of such a nature or magnitude as to be beyond the coping capacity of the community of the affected area। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মানুষের তৈরি কোনো দুর্ঘটনাজনিত সিচুয়েশন হতে পারে, যেটা মানুষের স্বাস্থ্য, তার প্রপার্টিকে ক্ষতি করবে, এছাড়া গোটা এনভায়রনমেন্টকে ক্ষতি করবে। অর্থাৎ দেশের পক্ষে, সমাজের পক্ষে, মানুষের জীবনের পক্ষে একটা বিভৎস সিচুয়েশন, একটা বিভীষিকাময় সিচুয়েশন তৈরি করবে, সেটাকেই বলা হচ্ছে ডিজাস্টার। তাহলে এর পরে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তা ডিজাস্টার ম্যানেজমেন্টে কী সংজ্ঞা দেওয়া আছে এই আইনে? ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা আছে যে it means a continuous and integrated process of planning, organizing, coordinating and implementing measures which are necessary। অর্থাৎ দেখুন, একটা মহামারী যখন হয় তখন মহামারীটাকে সামাল দিতে গেলে অনেক কিছু করতে হয়, যে কোনো একটা দুটো কাজ করলে হয় না। দ্যাটস ওয়াই দিস ইজ আ কন্টিনিউয়াস অ্যান্ড ইন্টিগ্রেটেড প্রসেস অফ কী করতে, প্রথমে কী করতে হয়, প্রথমে প্ল্যানিং করতে হয় যে হাউ টু হ্যান্ডেল ইট, এটাকে কী করে আমরা হ্যান্ডেল করব। তারপরে অর্গানাইজ করতে হয়, পুরো যে প্ল্যানটা আমি করছি সেটাকে এক্সিকিউট করার জন্য আমাকে অর্গানাইজ করতে হয় আমার যে মেশিনারিজ আছে সেগুলোকে। তারপরে কোঅর্ডিনেট করতে হয় বিভিন্ন, দেখুন আমাদের ফেডারেল স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা, স্টেট গভর্নমেন্ট আলাদা। তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট, বিভিন্ন স্টেটস আছে, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন আনতে হয়। এই তিনটে কাজ করার পর কী করতে হয়, আমার যে প্ল্যানটা, যে প্রোগ্রামটা, সেটাকে এক্সিকিউট করতে হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টিং মেজার্স হুইচ আর নেসেসারি। এই
ডিজাস্টার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য যা যা করা আমার দরকার সেগুলোকে আমাকে করতে হয়, সেগুলোই ডিজাস্টার ম্যানেজমেন্টে বলা আছে। এর মধ্যে দেখুন অনেকগুলোই বলা আছে, তার মধ্যে আমি দুটো জিনিসকে মেনলি আমি হাইলাইট করতে চাই, যে দুটো আমার মনে হয় জানার দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিংটা কি? ক্যাপাসিটি বিল্ডিংয়ের আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে, আমি সেটা আসছি। আরেকটা জিনিস বলা আছে প্রিপেয়ার্ডনেস টু ডিল উইথ এনি ডিজায়ার। এই দুটো জিনিসকে আমাদের খুব ভালো করে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে এই দুটো জিনিস আমার মনে হয়েছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রিপেয়ার্ডনেসটা কি? প্রিপেয়ার্ডনেসের সংজ্ঞা কী বলছে দেখুন। প্রিপেয়ার্ডনেসের সংজ্ঞা বলছে, প্রিপেয়ার্ডনেস মিনস দ্য স্টেট অফ রেডিনেস টু ডিল উইথ এ থ্রেটনিং ডিজাস্টার সিচুয়েশন। অর্থাৎ আমি কতটা তৈরি একটা ডিজাস্টার সিচুয়েশনকে সামলাতে, আমি কতটা তৈরি, সেটাই প্রিপেয়ার্ডনেসের সংজ্ঞার মধ্যে বলা আছে। আরেকটা কী বললাম, যে ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিংটা কি? অর্থাৎ দেখুন, আমি যে এই যে মহামারী সিচুয়েশনটাকে সামলাবো, তার জন্য আমার তো একটা ক্যাপাসিটি তৈরি করতে হবে, আমি কীভাবে সামলাবো, তো সেইটাই বলা আছে ক্যাপাসিটি বিল্ডিং। কীভাবে সুন্দর তিনটে ভাগে ভাগ করা আছে আমি আপনাকে বলে দেখুন। প্রথমটা বলছে আইডেন্টিফিকেশন অফ এক্সিস্টিং রিসোর্সেস অ্যান্ড রিসোর্সেস টু বি অ্যাকোয়ার্ড অর ক্রিয়েটেড। অর্থাৎ আমাকে আগে চিহ্নিত করতে হবে যে আমার হাতে কী কী রিসোর্সেস আছে, এই ডিজাস্টারকে সামলানোর জন্য কী কী রিসোর্সেস আমার হাতে আছে। এক নম্বর। আরেকটা কী আমাকে করতে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে যে আমি কী কী রিসোর্সেসকে আমি অ্যাকোয়ার করতে পারি, অর্থাৎ আমি নিয়ে নিতে পারি। প্রথমে এই দুটো কাজ করতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকোয়ারিং অর ক্রিয়েটিং রিসোর্সেস আইডেন্টিফাইড। অর্থাৎ এই যে আমি রিসোর্সটাকে আইডেন্টিফাই করলাম যে এটা ভাই আমি নিতে পারি, আমার এই সিচুয়েশনটাকে সামলানোর জন্য আমি নিতে পারি, তো সেটা আমি অ্যাকোয়ার করে নেব। আর থার্ডটা কী হচ্ছে? থার্ডটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং অফ পার্সোনেল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ সাচ ট্রেনিং ফর এফেক্টিভ ম্যানেজমেন্ট অফ ডিজাস্টার। এবারে আমার যে ডিজাস্টারকে সামলানোর জন্য যে লোকগুলো কাজ করবে, সেই পার্সোনেল, তাদেরকে আমাকে উপযুক্ত ট্রেনিং দিতে হবে যাতে তারা এই ডিজাস্টারটাকে সামলাতে পারে। এর সাথে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে চলে আসে, দ্যাট ইজ রিসোর্সেস। রিসোর্সেস বলতে কী বোঝাচ্ছে? রিসোর্সেসের ডেফিনেশনে যেটা বলা আছে সেটা বলছে, রিসোর্সেস ইনক্লুডস ম্যান পাওয়ার, সার্ভিসেস, মেটেরিয়ালস অ্যান্ড প্রভিশনস। অর্থাৎ এই সময় আমার যেগুলো দরকার, যেগুলোকে আমি ইউটিলাইজ করতে পারি ডিজাস্টার ম্যানেজ করার জন্য, সেগুলো হচ্ছে ম্যান পাওয়ার। প্রথমে হচ্ছে মানুষ, আমার যারা কর্মচারী আছে বা বিভিন্ন এরিয়ার বিভিন্ন অথরিটির মানুষজন, তাদেরকে আমরা কীভাবে আমরা নিতে পারি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সামলানোর জন্য। যেমন ডাক্তার আছে, নার্সেস আছে, পুলিশ আছে, আদার অথরিটিস আছে। এছাড়া হচ্ছে আপনার সার্ভিসেস, যাদের আমরা সার্ভিসেস বললাম যে এই ধরনের লোকেদের যাদের আমরা সার্ভিসেস নিতে পারি। ক্লিনিং পার্সোনেলস আছে, এদের সার্ভিসেস আমরা নিচ্ছি। মেটেরিয়ালস, কী কী মেটেরিয়ালস আমরা এই সময় ইউজ করতে পারি, যেটা আমাদের কাছে আছে অথবা যেটা আমরা ইউজ করতে পারি। আর প্রভিশনস, অর্থাৎ আমাদের কী আমাদের প্ল্যানিংয়ের মধ্যে কিছু প্রভিশনসও করে রাখতে হয়, যে আমরা পরবর্তীকালে কি করব, বা ওইটা ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে করতে আরও ফার্দার আমাদের ভেবে রাখতে হয় যে আমাদের এই সিচুয়েশন আর কী করতে হতে পারে। এগুলো হচ্ছে আমাদের দরকার। এবারে আসুন অথরিটিস, কারা এটাকে হ্যান্ডেল করবে, কারা সামলাবে। এই অ্যাক্টটা যখন তৈরি হলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, তখন এখানে বেশ কিছু অথরিটিস ক্রিয়েট করা হয়েছে। প্রথম যেটা এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ যেটাকে আমরা ছোটো করে ন্যাশনাল অথরিটি বলি। এই অথরিটির চেয়ারপারসন অর্থাৎ হেড হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন চেয়ারপারসন, এবং আরও 8-9 জন মেম্বার থাকে যাদেরকে সিলেক্ট করা হয়, নিয়ে ন্যাশনাল অথরিটিকে চালানো হয়। এই ন্যাশনাল অথরিটি আপনার সিলেক্ট করে, বা ন্যাশনাল অথরিটিকে হেল্প করার জন্য থাকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি থাকে, এছাড়া থাকে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। যেমন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আমরা বললাম, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে থাকে, যার চেয়ারপারসন হচ্ছেন প্রাইম মিনিস্টার। সেরকম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটাকে আমরা ছোটো করে স্টেট অথরিটি বলি, তার চেয়ারপারসন হচ্ছেন অনারেবল সিএম, অর্থাৎ মুখ্যমন্ত্রী। যে কোনো প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চেয়ারপারসন। এবং সিমিলারলি যেমন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক্সিকিউটিভ কমিটি থাকে, সেরকম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিরও
এক্সিকিউটিভ থাকে, যেটাকে আমরা স্টেট এক্সিকিউটিভ কমিটি বলি। এছাড়া আরও লোকাল অথরিটিস থাকে, যেমন পঞ্চায়েত থাকে, ডিস্ট্রিক্ট বোর্ডস থাকে, এই ধরনের এসডিও যারা আছে, এই ধরনেরকে এদেরকে বলা হয় লোকাল অথরিটিস। তাহলে এবারে আমরা এদের কি পাওয়ার আছে সেটা একটু পরে আসে, তার আগে একটা ছোট্ট করে বলে নিই যে এই ডিজাস্টারকে, যখন ডিজাস্টার আসে প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের একটা প্ল্যান করতে হয় যে কীভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব। যেমন এখন আপনারা দেখছেন যে লকডাউন করা হয়েছে, লকডাউনের প্ল্যানিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন জোনকে, বিভিন্ন এরিয়াকে রেড, অরেঞ্জ, গ্রিন এইভাবে জোনে সাজানো হচ্ছে। এগুলো সব অল পার্ট অফ দি প্ল্যানিং। এই যে প্ল্যানিংগুলো করতে হয়, এইটা দিস ইজ ফার্স্ট, এটা সবার আগে করতে হয়। তো এই প্ল্যানিংটা তিনটে লেভেলে করা হয়। একটা হচ্ছে ন্যাশনাল প্ল্যান করা হয়, যেটা ন্যাশনাল অথরিটিস করে। আর একটা স্টেট প্ল্যান করা হয়, যেটা স্টেট অথরিটি করে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যান করা হয়, যেটা ডিস্ট্রিক্ট অথরিটি করে। তো এটা বলে দিলাম। এবারে আমি বলবো যে এদের পাওয়ার অ্যান্ড ফাংশনস কী কী। যেমন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আর স্টেট এক্সিকিউটিভ কমিটি, এদের পাওয়ার অ্যান্ড ফাংশন কী আছে। দেখুন, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, স্টেট এক্সিকিউটিভ কমিটি, এই দুটোরই বেশ কিছু পাওয়ার আছে। সেই পাওয়ারগুলোর মধ্যে, সেই পাওয়ারগুলো আইনে বলাও আছে, সেই পাওয়ারগুলোর মধ্যে দু তিনটে আমি আপনাদেরকে হাইলাইট করতে চাই, যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট এবং যেগুলো এখন অ্যাকচুয়ালি কাজে লাগানো হচ্ছে এবং তা নিয়ে বিতর্কও হচ্ছে। যাই হোক, সেই বিতর্কের মধ্যে আমি ঢুকবো না। তো ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির যে পাওয়ার, আমি তার মধ্যে দুটো পাওয়ার আমি বলছি। এটা হচ্ছে সেকশন 10 সাবসেকশন 2 ক্লজ এলে বলা আছে যে লে ডাউন guidelines for or give directions to the concerned ministers or ministries or departments of the Government of India, the state governments and the state authorities regarding measures to be taken by them in response to any threatening disaster situation or disaster. তাহলে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির একটা ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে টু লে guidelines or give directions to ministries of government along with state government authorities. তার মানে যেটা বোঝা যাচ্ছে যে ন্যাশনাল অথরিটি, ন্যাশনাল যে প্ল্যানটা করেছে, সেই প্ল্যানটা করার পর সেই প্ল্যানটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটার জন্য গাইডলাইন তৈরি করে তারা, যেমন মিনিস্ট্রিজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যেমন দেবে, সেরকম স্টেট গভর্নমেন্টকেও তারা সেই গাইডলাইন্সটা দেবে টু ফলো দ্যাট গাইডলাইন্স। ঠিক আছে। আরেকটা যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিকোয়ার এনি ডিপার্টমেন্ট অর এজেন্সি অফ দ্য গভর্নমেন্ট টু মেক অ্যাভেলেবল টু দ্য ন্যাশনাল অথরিটি or state authorities such men or material resources as are available with it for the purposes of emergency response, rescue and relief. অর্থাৎ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি তারা যে কোনো গভর্নমেন্টের যে কোনো অথরিটিকে অথবা স্টেট গভর্নমেন্টের যে কোনো অথরিটিকে তারা বলতে পারে যে ভাই, তোমাদের যে রিসোর্সেসগুলো আছে, যেগুলো তোমাদের সাথে যে রিসোর্সগুলো আছে, সেগুলো তুমি আমাকে অ্যাভেলেবেল করো। অর্থাৎ ন্যাশনাল অথরিটির যে প্ল্যানিং আছে, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি যখন সেটাকে এক্সিকিউট করতে যায়, ইমপ্লিমেন্ট করতে যায়, তখন তাকে গোটা দেশটা নিয়ে ভাবতে হয়। অর্থাৎ যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সিস্ট নো হোয়ার, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সিস্ট এভরিহোয়ার। তার মানে হচ্ছে ভারতবর্ষের যে স্টেটগুলো রয়েছে, যতগুলো স্টেট রয়েছে, সেই স্টেটগুলোর মাথায় বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই ডিজাস্টারের মুভমেন্টে যে প্ল্যানগুলো করে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তাদের সমস্ত স্টেটকে যেমন গাইডলাইন্স পাঠায়, আমি একটু আগে বললাম, ঠিক সেই রকম তাদের ডাইরেক্টলি ইনভলভড হতে হয় এই ডিজাস্টার ম্যানেজমেন্টে। এবং সেই জন্য তারা স্টেট গভর্নমেন্টকে এইটা বলতে পারে যে ভাই, তোমার যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে তার একটা পোর্শন বা কিছুটা পোর্শন বা পার্টিকুলার যে পোর্শনটা তারা বলে দেবে, সেটা যাতে ন্যাশনাল অথরিটিকে এটা অ্যাভেলেবেল করা হয়, যেটা তাদের প্ল্যানের অঙ্গ। এই দুটো আমার মনে হয় মেন ফাংশন, যেটা আপনাদের জানা উচিত। আরেকটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে
স্টেট গভর্নমেন্টের কী পাওয়ার আছে, স্টেট গভর্নমেন্ট মানে স্টেট এক্সিকিউটিভ কমিটি যে পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো আছে সেগুলো আমি একটু বলি। এগুলো একদম প্র্যাকটিক্যাল আসপেক্টে যেগুলো আছে সেই পাওয়ারগুলো আমি বলছি। স্টেট এক্সিকিউটিভ কমিটি কী করতে পারে? মে কন্ট্রোল অ্যান্ড রেস্ট্রিক্ট ভেহিকুলার ট্রাফিক টু, ফ্রম অর উইদিন দি ভালনারেবল অর অ্যাফেক্টেড এরিয়া। অর্থাৎ যে এরিয়াটা অ্যাফেক্টেড বা যে এরিয়াজ মানে যে এরিয়াগুলো অ্যাফেক্টেড সেখানে ভেহিকেল মুভমেন্ট কিন্তু এক্সিকিউটিভ কমিটি কন্ট্রোল করতে পারে, পুরো বন্ধ করে দিতে পারে, পার্ট চালাতে পারে, পার্ট বন্ধ করতে পারে। ইট ইজ আপ টু দি স্টেট এক্সিকিউটিভ কমিটি। আর কি করতে পারে? কন্ট্রোল অ্যান্ড রেস্ট্রিক্ট দি এন্ট্রি অফ এনি পারসন ইনটু হিজ মুভমেন্ট উইদিন অ্যান্ড ডিপার্চার ফ্রম এ ভালনারেবল আর অ্যাফেক্টেড এরিয়া। কোনো অ্যাফেক্টেড এরিয়ার থেকে মানে অর্থাৎ বেরিয়ে যাওয়া এবং ঢোকা কোনো ব্যক্তির সেই অ্যাফেক্টেড এরিয়াতে ঢোকা বেরোনোটা স্টেট এক্সিকিউটিভ কমিটি কন্ট্রোল করতে পারে। ইচ্ছা করলে পুরোই কোনো এরিয়া যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন এরিয়াকে সিল করে দেওয়া হয়েছে, যেগুলো খুব ভালনারেবল স্টেটে আছে সেগুলোকে পুরো সিল করে দেওয়া হচ্ছে। এটা স্টেট এক্সিকিউটিভ কমিটির পাওয়ারের মধ্যে আছে। আর কি করতে পারে? রিমুভ ডেব্রিস, কন্ডাক্ট সার্চ অ্যান্ড ক্যারি আউট রেস্কিউ অপারেশনস। সেই পার্টিকুলার এরিয়াতে যেটা ভালনারেবল স্টেটে আছে বা অ্যাফেক্টেড এরিয়া, সেখানে ডেব্রিস অর্থাৎ আপনার ডেব্রিস মানে হচ্ছে যে আপনারা জানেন যে ধরুন কোনো স্তূপ, কিসের স্তূপ হতে পারে? যে নোংরা স্তূপ হতে পারে, কোথাও আননেসেসারি আর্টিকেলস পড়ে আছে যেগুলো জীবাণু বাহক সংক্রমকের একটা অন্যতম কারণ হতে পারে, সেগুলোকে সরাতে পারে, যে কোনো এরিয়াতে রেস্কিউ অপারেশন চালাতে পারে। আর কি করতে পারে? প্রোভাইড শেল্টার, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, এসেনশিয়াল প্রভিশনস, হেলথ কেয়ার অ্যান্ড সার্ভিসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দি স্ট্যান্ডার্ডস লেড ডাউন বাই দি ন্যাশনাল অথরিটি অ্যান্ড স্টেট অথরিটি। অর্থাৎ ন্যাশনাল অথরিটি এবং স্টেট অথরিটি যা ন্যাশনাল প্ল্যান আর স্টেট প্ল্যান আছে সেই অনুযায়ী তারা বিভিন্ন এলাকাতে খাদ্য সরবরাহ, পানীয় জল সরবরাহ, হেলথ কেয়ার সার্ভিসেস সরবরাহ, অর্থাৎ মানুষের রোগ ভোগ হলে সেগুলোকে দেখাশোনা করা, সেই সব এলাকায় ডাক্তার নার্স পাঠানো, এগুলো তাদের পাওয়ার অ্যান্ড ফাংশনসের মধ্যে পড়ে। এবারে আমি যেটাতে আসি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি তো অথরিটিসের কথা বললাম, যে ন্যাশনাল অথরিটি, স্টেট অথরিটি। এবারে সেন্ট্রাল গভর্নমেন্টের কী কী পাওয়ার আছে সেকশন 35 যেটা বলছে, এবং জানেন যে কিছুদিন আগে এই সেকশন 35-এর আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল টিম পাঠিয়েছিল আমাদের পশ্চিমবাংলায়, যেটা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তো সেই সেকশন 35-এ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কী কী পাওয়ার আছে সেটা আমি একটু আপনাদেরকে জানাই। অনেকগুলো পাওয়ার আছে এবং প্রত্যেকটা পাওয়ারই খুব ইম্পর্ট্যান্ট, তাই এই পাওয়ারটার আমি এক লাইন দু লাইন করে প্রত্যেকটারই আমি একটু আপনাদেরকে বলতে চাই। প্রথমে হচ্ছে কোঅর্ডিনেশন অফ অ্যাকশনস অফ মিনিস্ট্রিজ অফ ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্টস, ন্যাশনাল অথরিটি, স্টেট অথরিটিস, গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন রিলেশন টু ডিজাস্টার ম্যানেজমেন্ট। অর্থাৎ সবাইকে নিয়ে একটা কোঅর্ডিনেশন, ন্যাশনাল অথরিটি, স্টেট অথরিটি, ডিস্ট্রিক্ট অথরিটি, নন গভর্নমেন্টাল অথরিটি, যারা কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্টে, যারা কাজ করছে প্রত্যেককে নিয়ে একটা কোঅর্ডিনেট করা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার মধ্যে আছে, পারে ইচ্ছা করলে। তারপরে ensure the integration of measures for prevention of disasters and mitigation by ministries or departments of the government of India into their development plans and projects। এবারে সেই যে মেজার্সগুলো, অর্থাৎ আমি প্রথমেই বলেছি ন্যাশনাল প্ল্যানের কথা, স্টেট প্ল্যানের কথা, অর্থাৎ এই প্ল্যানে যে মেজার্সগুলোর কথা বলা হচ্ছে কীভাবে করা হবে, সেগুলোকে ইন্টিগ্রেট করা, সেগুলোকে কোঅর্ডিনেট করা, ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা। থার্ড কী করতে পারে? এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট অ্যালোকেশন অফ ফান্ডস ফর প্রিভেনশন অফ ডিজাস্টার, ক্যাপাসিটি বিল্ডিং, প্রিপেয়ার্ডনেস। অর্থাৎ এই যে ডিজাস্টারটাকে তো বিভিন্ন স্টেপে আমাদেরকে ম্যানেজ করতে হবে। শুধু আমি কাউকে ওষুধ দিয়ে সারিয়ে দিলাম বা ওষুধ দিয়ে তার মৃত্যুকে আটকালাম, এটাই ম্যানেজমেন্টের কাজ নয়। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে প্রপারলি এই ডিজাস্টারটাকে হ্যান্ডেল করা। অর্থাৎ যখন আমাদের কোনো রোগ হয়, নর্মাল টাইমে কী হয়? নর্মাল টাইমে আমরা রোগ হলো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিল, আমরা চলে এলাম। সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের সেভাবে কোনো রেসপন্সিবিলিটিস থাকে না। কিন্তু যখন কোনো ডিজাস্টার হয় তখন কি হয়?
ধরুন রোগ হলো, হসপিটালে গেল, হসপিটাল খরচা, নার্সিংহোমের খরচা, প্রাইভেট হসপিটালের খরচা প্রথম কথা গভর্নমেন্টকে বিয়ার করতে হয়, ন্যাশনাল, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এদেরকে বিয়ার করতে হয়, তার জন্য ফান্ড অ্যালট করতে হয়। নট অনলি দ্যাট, রিহ্যাবিলিটেশন অর্থাৎ আপনার রোগ মুক্তির পর, অর্থাৎ ধরুন কেউ ডিজাস্টার কোনো, যেমন এখন প্যান্ডেমিক করোনা ভাইরাসে কেউ অ্যাফেক্টেড হলো, তার চিকিৎসা হলো, সে নিরাময় হলো, তার রোগ মুক্তি ঘটলো, সে চলে এলো, কিন্তু চলে এলেও কিন্তু গভর্নমেন্টকে এটা দেখতে হবে যে সে তারপরে আবার সেই ডিজাস্টারটা তার কাছে ফিরে আসছে কিনা। অর্থাৎ একবার যে ডিজাস্টারটাকে ম্যানেজ করার জন্য এত কিছু করা হচ্ছে, সেই ডিজাস্টারটা একবার সরে যাওয়ার পর আবার যাতে ফিরে না আসে, তার জন্য কি করতে আমাকে রিসার্চ প্রোগ্রাম চালাতে হয়, ট্রেনিং প্রোগ্রাম চালাতে হয়, আমাকে রোগ হলে তার প্রতিষেধক খুঁজে বার করতে হয়। তো এই জন্য ফান্ডস লাগে, প্রচুর ফান্ডস লাগে, সেই ফান্ডসটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালট করে। এছাড়া কী হয়, কোঅপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু স্টেট গভর্নমেন্টস, বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সাথে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোঅপারেট করতে হয় এবং অ্যাসিস্ট করতে হয় যাতে তারা ঠিক মতো হ্যান্ডেল করতে পারে। এছাড়া ডিপ্লয়মেন্ট অফ নেভাল, মিলিটারি অ্যান্ড এয়ার ফোর্সেস, যদি প্রয়োজন হয় এই মিলিটারি ফোর্সেসকে সে ডিপ্লয় করতে পারে টু ম্যানেজ দিস ডিজাস্টারাস সিচুয়েশন। আর কি করতে পারে, এস্টাবলিশ ইনস্টিটিউশনস ফর রিসার্চ, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামস ইন দ্য ফিল্ড অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগে বললাম, রিসার্চ ট্রেনিংয়ের জন্য ইনস্টিটিউট তৈরি করতে পারে, আলাদা করে রিসার্চ ইনস্টিটিউট তৈরি করতে পারে। অ্যান্ড যেটা লাস্ট, যেটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, সেটা হচ্ছে যে such other matters as it deems necessary or expedient for the purpose of securing effective implementation of the provisions of the Act। অর্থাৎ যেগুলো অলরেডি আমি বললাম সেগুলো ছাড়াও যদি কোনো স্টেপস, যদি কোনো মেজার্স সেন্ট্রাল গভর্নমেন্টের মনে হয় যে নেওয়া দরকার এই ডিজাস্টারকে ম্যানেজ করার জন্য, তো সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টেক দ্যাট মেজার। দিস ইজ ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওয়াইড পাওয়ার আছে, এই ডিজাস্টারকে হ্যান্ডেল করার জন্য ওয়াইড পাওয়ার আছে। এরপরে আমি যেটা আসতে চাই সেটা হচ্ছে যে স্টেটের কি রেসপন্সিবিলিটি আছে। আমরা স্টেটে বাস করি, স্টেটের কি রেসপন্সিবিলিটি আছে। সেকশন 39 কী বলছে, সেকশন 39-এর প্রত্যেকটা সেকশনে যেমন বিভিন্ন, ওটাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন সাবক্লজ দেওয়া আছে বা সাবসেকশনস দেওয়া আছে, এখানেও আছে। এর মধ্যে আমার একটা ক্লজকে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটাই আমি বলি, কারণ পুরো বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিসের মধ্যে যে মেন যেটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। অর্থাৎ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি যদি চায়, যদি প্রয়োজন মনে করে যে তার সাহায্য দরকার, স্টেট গভর্নমেন্ট বা স্টেট অথরিটি কিন্তু, অর্থাৎ স্টেট এক্সিকিউটিভ কমিটি, তারা কিন্তু ন্যাশনাল অথরিটিকে বা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে তারা কিন্তু সাহায্য করতে বাধ্য। বিকজ সেকশনটা শুরুতে যেটা বলা আছে সেটা হচ্ছে ইট শ্যাল বি দি রেসপন্সিবিলিটি অফ এভরি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ এ স্টেট, ইট শ্যাল বি দি রেসপন্সিবিলিটি। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের এটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্বের মধ্যে পড়ে টু অ্যাসিস্ট দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর দি ন্যাশনাল অথরিটি অর দি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, যারা এই ডিজাস্টারটাকে ম্যানেজ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে, তাদেরকে অ্যাসিস্ট করা, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কী কী করতে দায়িত্বের মধ্যে পড়ে, এক নম্বর হচ্ছে ড্রয়িং আপ মিটিগেশন, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যানস, ক্যাপাসিটি বিল্ডিং, ডেটা কালেকশন। ডেটা কালেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনারা জানেন যে কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এখানে এসছিল, এই রাজ্যে যে এসছিল, তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে ডেটা কালেকশন, আরেকটা হচ্ছে তাদের যে রেসপন্সিবিলিটি আছে, তাদের যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি যে দায়িত্ব দিয়েছে, যে প্ল্যান অনুযায়ী, যে গাইডলাইন অনুযায়ী স্টেটে কাজ হচ্ছে কিনা সেটাকে দেখার জন্য, পুরো ডেটাটা কালেকশন করার জন্য তারা কিন্তু এসছিল এবং অ্যাকর্ডিংলি তারা তাদের রিপোর্ট
সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো স্টেট গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে drawing up mitigation, preparedness and response plans, capacity building, data collection and identification, and training of personnel in relation to disaster management. Assessing the damage from any disaster, carrying out rehabilitation and reconstruction. রিহ্যাবিলিটেশন যেটা আমি একটু আগে বলছিলাম, যে রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। যে করোনা ভাইরাসে কেউ অ্যাফেক্টেড হলো, তার চিকিৎসা হলো, তারপরে সে চলে গেল, কিন্তু চলে যাওয়ার পরও সরকারের কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে, এটা সমাজের জন্য, সমাজের ভালোর জন্য, বাকি মানুষের ভালোর জন্য, যে সেই করোনা মুক্ত ব্যক্তিটা বা যে কোনো রোগ হতে পারে, সেই রোগ মুক্ত লোকটার কাছে আবার সেটা ফিরে আসছে কি না, সেজন্য তাকেও সেইভাবে রাখাটা প্রয়োজন। এটাও সরকারের একটা প্ল্যানিংয়ের একটা পার্ট। তাহলে এই রেসপন্সিবিলিটি হয়ে গেল। এবারে আমি আসি যে ইমার্জেন্সি প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং। এটা কি ইমার্জেন্সি? আপনারা জানেন সবসময় যে কোনো ডিজাস্টার সিচুয়েশান সেটা হচ্ছে সবসময় ইমার্জেন্সি। অর্থাৎ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস কিন্তু একটা মানে অতি মহামারীর আকার ধারণ করেছে, এবং এটা সবাইকে সব কাজ ছেড়ে শুধুমাত্র মানে আমি গভর্নমেন্টের কথা বলছি, সমস্ত গভর্নমেন্ট যত গভর্নমেন্টস আছে দেশে বিদেশে, তাদের সব কাজ ছেড়ে বেসিক্যালি তাদের মন দিতে হচ্ছে কিন্তু এই করোনা ভাইরাসকে মোকাবিলা করতে, অর্থাৎ এই ডিজাস্টারটাকে ম্যানেজ করতে। সুতরাং দিস ইজ লাইক অ্যান ইমার্জেন্সি সিচুয়েশান। তো এই ইমার্জেন্সি সিচুয়েশানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এরা কী করতে পারে, কী পাওয়ার আছে এদের হাতে, সেটা আমি বলি সেকশন 50 সেটা বলা আছে। কী করতে পারে? ইট মে অথরাইজ the concerned department or authority to make the emergency procurement, and in such case the standard procedure requiring inviting of tender shall be deemed to be waived. অর্থাৎ এই ইমার্জেন্সি সিচুয়েশানে ইমার্জেন্সি প্রকিওর করার জন্য যে কোনো স্টেপ নিতে পারে গভর্নমেন্ট। ইমার্জেন্সি প্রকিউরমেন্ট অফ মেটেরিয়ালস হতে পারে, প্রকিউরমেন্ট অফ প্লেস হতে পারে, প্রকিউরমেন্ট অফ প্রভিশনস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রকিউরমেন্ট অফ ম্যান পাওয়ার হতে পারে। এই প্রকিউরমেন্টের জন্য এই ইমার্জেন্সি সিচুয়েশানে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এদের কোনো নর্মাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকার, অর্থাৎ টেন্ডারিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তারা যেহেতু এই ডিজাস্টার সিচুয়েশান, তো দিস ইজ সিচুয়েশান ইমার্জেন্সি, তারা ডাইরেক্ট প্রকিউর করতে পারে উইদাউট ফলোয়িং দি নর্মাল প্রসিডিওর অফ প্রকিউরমেন্ট। এবং এই যে ইমার্জেন্সি প্রকিউরমেন্টটা হচ্ছে, সেই ইমার্জেন্সি প্রকিউরমেন্টের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট অ্যাবাউট ইউটিলাইজেশন অফ প্রভিশনস অর মেটেরিয়ালস বাই দি কন্ট্রোলিং অফিসার authorized by the national authority, state authority or district authority as the case may be, shall be deemed to be a valid document or voucher for the purpose of accounting of emergency procurement of such provisions or materials. অর্থাৎ এই যে প্রভিশন অফ মেটেরিয়ালসটা ইমার্জেন্সি প্রকিউর করা হলো, তার জন্য কন্ট্রোলিং অফিসার আছে, তিনি একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, সেটাই যথেষ্ট। নর্মাল যে প্রসিডিওর অফ প্রকিউরমেন্ট সেটা ফলো করার দরকার নেই। এর সাথে সাথে এর রিলেটেড একটা সেকশন আছে, সেকশন 65, সেটা আমি আপনাদের বলি। সেটা কি বলছে? সেকশন 65 বলছে যে পাওয়ার অফ রিকুইজিশন অফ রিসোর্সেস, প্রভিশনস, ভেহিকলস এটসেট্রা ফর রেস্কিউ অপারেশনস। অর্থাৎ এই যে ডিজাস্টার সিচুয়েশান, এটাকে হ্যান্ডেল করার জন্য প্রকিউরমেন্ট, আমি বললাম মেটেরিয়ালসের প্রকিউরমেন্ট। এবার সরকার আরও কী করতে পারে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল আরও কী করতে পারে? তারা রিকুইজিশন দিতে পারে কি কি প্রক্রিয়া করার জন্য। এনি রিসোর্সেস উইথ এনি অথরিটি অর পার্সন আর নিডেড ফর দ্য পারপাস অফ প্রম্পট রেসপন্স। এনি রিসোর্সেস মিনস আমি আগেই বলেছি, রিসোর্সেস মানে হচ্ছে মেটেরিয়াল, ম্যান পাওয়ার, প্রভিশনস, প্লেসেস, এগুলো হচ্ছে রিসোর্সের মধ্যে পড়ে। তো যে কোনো রিসোর্সেস অ্যাভেলেবেল টু এনিবডি, মনে রাখবেন এনিবডি মিনস এনিবডি, অর্থাৎ নন গভর্নমেন্টাল পার্সন হতে পারে, প্রাইভেট পার্সন হতে পারে। ধরুন আপনার কাছে এমন কিছু একটা আছে, হতে পারে ওটা আপনার প্রাইভেট প্রপার্টি, কিন্তু যেটা এই ডিজাস্টার সিচুয়েশানে
সরকারের কাছে খুব কাজে লাগবে, যেটা খুব দরকারি হয়ে উঠতে পারে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য, সরকার কিন্তু সেটা প্রকিউর করতে পারে। আপনার প্রেমিসেস, যেমন দেখবেন এখন বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন স্কুল, এছাড়া বিভিন্ন কমিউনিটি হলস, সেগুলোকে সরকার কিন্তু অ্যাকোয়ার করছে নট পার্মানেন্ট পারপাস, ফর টেম্পোরারি পারপাস, অর্থাৎ এই ডিজাস্টারটাকে হ্যান্ডেল করার জন্য, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য তারা অ্যাকোয়ার করছে। কারণ বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার লাগছে, প্রচুর কোয়ারেন্টাইন সেন্টার লাগছে। তো সরকারের কাছে এত তো রিসোর্সেস নেই, সরকার কী করবে তাহলে? তখন সরকার এই ইমার্জেন্সি সিচুয়েশানে সরকার এগুলোকে প্রকিওর করে। আপনার মনে হলো আপনার কাছে ধরুন এক্সট্রা বাড়ি পড়ে আছে, যেটাতে কেউ থাকে না, বেশ বড় বাড়ি, লম্বা বাড়ি, সরকার কিন্তু সেটা ফর দ্য টাইম বিং প্রকিওর করতে পারে। বিভিন্ন হোটেলস এখন নিচ্ছে সরকার কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য। আর কি করতে পারে? ভেহিকেল, সরকার কোনো ভেহিকেলকে রিকুইজিশন করে নিয়ে নিতে পারে ফর দ্য টাইম বিং এই ডিজাস্টারটাকে হ্যান্ডেল করার জন্য। তবে এক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত ধারণা, সরকার ভেহিকেল সেইগুলোই নেবে যেগুলো আমার মনে হয় একটু আয়তনে বড় এবং যেখানে মেটেরিয়ালস ক্যারি করা যায়, অনেক ম্যান পাওয়ার ক্যারি করা যায়, সেই ধরনের ভেহিকেলসই সরকার নেয় বা নেবে বলে আমার ধারণা। তো সেটা সরকার করতে পারে, এটা সরকারের কাছে এই পাওয়ারটা আছে। এবারে দেখুন, সরকার যেহেতু ইমার্জেন্সি প্রক্রিয়ন বা ইমার্জেন্সি অ্যাকুইজিশন করছে, তো তার জন্য সরকার কিন্তু আপনাকে ঠকাচ্ছে না। সরকার কি করছে, তার জন্য আপনাকে কম্পেনসেশন দিচ্ছে। কি কম্পেনসেশন দিচ্ছে? ধরুন আপনার বাড়ি নিয়ে নিল সরকার, বা স্কুল নিয়ে নিল সরকার, বা কোনো একটা প্লেস সরকার নিয়ে নিল। যদি বাড়ি হয়, ধরুন খালি বাড়ি পড়ে আছে, তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে সরকার কি করবে? সরকার ওই প্রক্রিয়া করলো, টেম্পোরারি আপনাকে ইন্টিমেট করলো। এবং যদি রেন্টে থাকলে কি হবে? রেন্টে থাকলে যে টেন্যান্ট আছে, তাহলে কি হবে? যদি সেখানে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়, তাহলে সেই টেন্যান্টকে সরে যেতে হবে। তাহলে সেই টেন্যান্টকে সরে যাওয়ার জন্য কিন্তু কি করবে সরকার? সেই খরচাটা, টেন্যান্ট ওই এক জায়গাতে আরেক জায়গায় চলে যাওয়ার জন্য টেন্যান্টের যে খরচাটা, সেটা কিন্তু সরকার দিয়ে দেবে। আর যদি টেন্যান্ট না থাকে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হয়, তাহলে সরকার যে ওই প্রেমিসেসের যা মার্কেট এরিয়া অনুযায়ী যা রেন্ট পেয়েবল হয়, সেটা আপনাকে দিয়ে দেবে। যদি ভেহিকেল হয়, ভেহিকেল নিলে সরকার কি করবে? কম্পেনসেশন কীভাবে দেবে? আপনাকে ওই ভেহিকেলের যা ভেহিকেল হায়ার করলে, ওই এলাকাতে ভেহিকেল হায়ারিংয়ের যে রেট যাচ্ছে, সেই রেট আপনাকে দিয়ে দেবে। তো তাহলে সরকার কম্পেনসেশন দিয়ে আপনার থেকে নিচ্ছে, বিনা কম্পেনসেশনে কিন্তু আপনার থেকে নিচ্ছে না। এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা সেকশন আছে, তাকে বলা আছে যে ডাইরেকশন টু মিডিয়া। অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশানে সরকার, যে কোনো অথরিটি, ন্যাশনাল অথরিটি, স্টেট অথরিটি, লোকাল অথরিটি, ডিস্ট্রিক্ট অথরিটি, এরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে মিডিয়াকে তারা কাজে লাগাতে পারে। কী কাজে লাগাতে পারে? সরকারি যে সমস্ত কাজকর্ম চলছে, সেটা যাতে মানুষ জানতে পারে। তাহলে কী হবে? মানুষ জানলে কী হবে? মানুষ ভরসা পাবে যে ভাই এই হয়েছে, তার চিকিৎসা চলছে, এবং তার সরকার এই পদক্ষেপগুলো করছে যাতে রোগটা যাতে আর না ছড়ায়, বা অন্য কেউ যাতে সংক্রমিত না হয়, বা যতটা সম্ভব কম সংক্রমিত হয়, সেই জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেটা তারা মিডিয়াকে বলতে পারে যে ভাই তুমি এটা দেখাও, এটা করতে পারে। এবং মিডিয়া যদি বলে, তাহলে মিডিয়া সেটা কিন্তু দেখাতে বাধ্য, সেটা মিডিয়া দেখাবে। তো মোটামুটিভাবে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটাকে বুঝলাম যে কোনো একটা ক্যাটাস্ট্রফিক, অর্থাৎ আচমকা কোনো দুর্ঘটনা, কোনো মিসহ্যাপ, কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ম্যানমেড ক্যালামিটি যদি তৈরি হয়, সেক্ষেত্রে সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এরা দুজনে মিলে কোঅপারেট করে, কোঅর্ডিনেট করে সেই
ডিজাস্টারকে কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে ম্যানেজ করবে, তার জন্য কী প্ল্যান করবে এবং সেই প্ল্যানটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবে, এগুলো সব আমি আপনাদেরকে ছোট করে বললাম। যেটা এখনও বাদ আছে, যেটা শেষে বলবো, সেটা হচ্ছে যে অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস। সব আইনেরই একটা অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস থাকে। কেন থাকে? আচ্ছা, তার আগে একটা ছোট্ট করে বলে নিই যে আরেকটা ভালো সেকশন আছে, সুন্দর সেকশন আছে, যেটা রিসেন্টলি আপনারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন। এইটা সরকারের পাওয়ারের মধ্যে আছে এবং সেই পাওয়ারটা সরকার ইউটিলাইজ করে দিয়েছে। সেটা হচ্ছে সেকশন 13-এ বলা আছে যে রিলিফ ইন লোন রিপেমেন্ট। অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনে, ডিজাস্ট্রাস সিচুয়েশানে সরি, ভিডিওটা আমি যা দেখছি যে 35 মিনিটের ওপরে হয়ে গেছে, একটু লম্বা ভিডিও হয়ে গেল, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটা আইনের বিভিন্ন ধারা বলতে গেলে খুব অল্প সময় হয় না, তবু আমি জাস্ট ছোট্ট করে আমি আর 5 মিনিটের মধ্যে এটাকে শেষ করে দেবো। সেকশন 13 বলছে যে দ্য ন্যাশনাল অথরিটি মে ইন কেসেস অফ ডিজাস্টার্স অফ সিভিয়ার ম্যাগনিটিউড রেকমেন্ড রিলিফ ইন রিপেমেন্ট অফ লোনস or for grant of fresh loans to the persons affected by disaster on such conditional or concessional terms as may be appropriate. আপনারা দেখেছেন রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল যে যাদের ব্যাংক লোন বা বিভিন্ন জায়গায় টার্ম লোন আছে সেগুলো 3 মাসের জন্য ইএমআই মরাটোরিয়াম দেওয়া হচ্ছে। তো এটাও কিন্তু এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের একটা পার্ট, সেকশন 13 সেটা অ্যাপ্লাই করছে। এবারে আমি চলে আসি, যেটা বলতে গিয়ে আমি তখন আটকে গেলাম, সেটা হচ্ছে যে অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস। সেকশন 51 থেকে এটা বলা হচ্ছে যে অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস। তো ছোট্ট করে আমি বলে দিই যে পানিশমেন্ট ফর অবস্ট্রাকশান, যদি সরকারের কোনো লোককে বা অফিসার্সদের যারা কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, তাদের যদি কেউ অবস্ট্রাক্ট করে, কাজ করতে বাধা দেয়, তাহলে তার 1 বছর পর্যন্ত, তাদের 2 বছর পর্যন্ত, তাদের 2 বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা, জেল জরিমানা দুটোই হতে পারে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে পানিশমেন্ট ফর ফলস ক্লেম। যদি কেউ জেনে শুনে কোনো, মানে তার রিলিফ পাওয়ার যোগ্যতা নেই সেটা জেনেও, বা তার রিলিফ পাওয়ার মতো সিচুয়েশানে সে নয়, এটা জেনেও যদি কেউ রিলিফ ক্লেম করে, ঠিক আছে, বা কোনো অ্যাসিস্ট্যান্ট বা রিপেয়ার, রিকনস্ট্রাকশন এগুলো বা অন্য বেনিফিট যদি কেউ ক্লেম করে এই ডিজাস্টার সিচুয়েশানটাকে ইউজ করে, তাহলে সরকার তাকে 2 বছর পর্যন্ত সাজা দিতে পারে, অর্থাৎ জেল হতে পারে এবং জরিমানা দুটোই হতে পারে। এছাড়া যেটা আছে পানিশমেন্ট ফর মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি। অর্থাৎ দেখুন এই সময়তে এটা হওয়ার চান্স খুব বেশি, কারণ প্রচুর ফান্ড অ্যালোকেট হয় এই সময়, প্রচুর ফান্ড ডোনেট হয়, মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার্স ফান্ড, প্রাইম মিনিস্টার্স ফান্ড, বিভিন্ন প্রচুর টাকা ডোনেট হয়। তো এই টাকাগুলো নয়ছয়ের হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, যে হ্যান্ডেল করে, কন্ট্রোলিং অথরিটি যে আছে। সুতরাং সেখানে এই জন্য এই পানিশমেন্ট ক্লজটা রাখা আছে, যে যদি কেউ মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে, এবং শুধু তাই নয়, মেটেরিয়ালস, অর্থাৎ দেখবেন আপনারা খবর পাচ্ছেন যে রেশনে চাল চুরি হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে নিউজে দেখাচ্ছে, এইটাও কিন্তু মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মেটেরিয়ালস। একটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মেটেরিয়ালস, এই দুটোই করলে, এই দুটোদের ক্ষেত্রেই কিন্তু 2 বছরের আপনার জেল আছে, জরিমানা দুটোই আছে। তো মোটামুটি আমি বলে দিলাম। এছাড়া সেকশন 188 অফ আইপিসি, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেকশন 188 আইপিসি বলছে সরকারের কোনো ইনস্ট্রাকশন যদি কেউ না মানে, কোনো অর্ডার বা ইনস্ট্রাকশন যদি কেউ না মানে, তাহলে সেক্ষেত্রে তার জেল জরিমানার প্রভিশন আছে। আচ্ছা, এখানে ভিডিওটা আমি শেষ করব জাস্ট দুটো আরও কথা বলে। সেটা হচ্ছে যে রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে অর্ডারটা বেরিয়েছে, সেখানে দুটো কথা বলা আছে। সেটা হচ্ছে যে 10 বছরের নিচের কোনো বাচ্চা এবং 65 বছরের উপরের কোনো বৃদ্ধ বা বৃদ্ধা, এদের কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো এরিয়াতে, রেড, গ্রিন বা অরেঞ্জ, বাড়ি থেকে বেরোনো বন্ধ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সন্ধে 7টা থেকে সকাল 7টা, এই যে 24 ঘন্টা টাইম, এই 24 ঘন্টায় কিন্তু ক্রিমিনাল প্রসিডিওর কোডে সেকশন 144 জারি থাকছে, অর্থাৎ যেটাকে আমরা
কারফিউ বলে থাকি, সেটা জারি থাকছে। বিনা প্রয়োজনে বা অত্যাবশ্যকীয় জিনিস বা মেডিকেল ইমার্জেন্সি ছাড়া যদি কেউ বেরোন, তাহলে কিন্তু তিনি ভায়োলেট করবেন সেকশন 144, এবং সেক্ষেত্রে কিন্তু কারফিউ আইন তিনি লঙ্ঘন করবেন, এবং সেক্ষেত্রে যা সাজা আছে সেটা কিন্তু তাকে ভুগতে হবে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করলাম। ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি চেষ্টা করব পরের ভিডিওটাকে অত্যন্ত ছোট করার, যাতে আপনাদের বেশিক্ষণ সহ্য করতে না হয় এটা। লাস্টে যাওয়ার সময় আরেকবার বলি, লকডাউনের নিয়ম ভাঙবেন না, দয়া করে বাড়িতে থাকুন, স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ।